পাইলটের ভুল নাকি প্লেনে কোনো মেকানিক্যাল ফল্ট ছিল? আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকে এই একটা প্রশ্ন আমাদের সামনে বারবার উঠে আসছিল। আর অ্যাক্সিডেন্টের ঠিক 1 মাস পর 12ই জুলাই মাঝরাতে AAIB তাদের ওয়েবসাইটে এই অ্যাক্সিডেন্টের উপর একটা প্রিলিমিনারি রিপোর্ট পাবলিশ করে। আমরা সবাই মোটামুটি ভেবেছিলাম যে এই রিপোর্টটা সামনে আসার পর অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু না কিছু জানা যাবে, যে ঠিক কী কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। কিন্তু রিপোর্ট পাবলিশ হতেই এই নিয়ে আরও বেশি পরিমাণে কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়। কারণ এই রিপোর্ট এমনভাবে তৈরি করা হয়েছে যে পড়লেই মনে হবে এই অ্যাক্সিডেন্টের পেছনে পাইলটের ভুল ছিল এবং তিনি ইচ্ছে করেই ফুয়েল সুইচ অফ করে দিয়েছিলেন। আর প্লেনের ইঞ্জিন যে ফেল করে গিয়েছিল সেই পুরো বিষয়টাকে এক প্রকার এড়িয়ে যাওয়া হয়েছে। আর জানলে আশ্চর্য হবেন, এই রিপোর্ট সামনে আসার 2 দিন আগে আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নালে একটা নিউজ পাবলিশ হয়েছিল এবং সেখানে বলা হয়েছে ইনভেস্টিগেশনের আঙুল পাইলট এবং ফুয়েল সুইচের দিকে উঠতে চলেছে। তো প্রশ্ন হচ্ছে, এই রিপোর্টটা কি পাবলিশ হওয়ার আগে আমেরিকা থেকে ঘুরে এসেছিল? ইভেন সরকারের ফাইল এক ডেস্ক থেকে অন্য ডেস্কে যেতে গেল, যেখানে সিগনেচারের দরকার হয়, সেখানে 260 জন মানুষ মারা গেছে, সেই রিপোর্টে কারো সিগনেচার নেই। ফুয়েল সুইচ অন করার পরেও কেন দ্বিতীয় ইঞ্জিনটা অন হয়নি তা নিয়েও এই রিপোর্টে কোনো প্রশ্ন তোলা হয়নি। ইভেন রিপোর্টের প্রায় প্রত্যেকটা পেজেই কোনো না কোনো জায়গায় ইনফরমেশন চাপিয়ে দেওয়া হয়েছে। তো প্রশ্ন হচ্ছে, সত্যি কি এটা কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট, নাকি কাউকে বাঁচানোর জন্য প্ল্যানিং করে রিপোর্টটা বানানো হয়েছে? দেখুন, আমার হাতে এই পুরো রিপোর্টটা আছে এবং এই পুরো রিপোর্টটাই আজকে আমি আপনাদের একদম সহজ ভাষায় এক্সপ্লেন করব আর দেখাবো যে ঠিক কিভাবে পাইলটকে এখানে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তার আগে ওই দিন ঠিক কি হয়েছিল তার টাইম লাইনটা আমাদেরকে বুঝতে হবে। দেখুন, এই পুরো অ্যাক্সিডেন্টটা মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে হয়েছিল, তাই প্রত্যেকটা সেকেন্ড এখানে ভীষণই গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব খুবই মন দিয়ে পুরো বিষয়টা শুনবেন। 12ই জুন 2025 মানে অ্যাক্সিডেন্টের দিন সকাল 11:17-তে দিল্লি থেকে ড্রিমলাইনার ফ্লাইট AI423 আহমেদাবাদ এয়ারপোর্টে ল্যান্ড করে। কিন্তু এই প্লেনটা যখন দিল্লিতেই ছিল তখনই এই প্লেনটার ভিতরে কিছু ইলেকট্রিক্যাল ফল্ট দেখা গিয়েছিল। ইভেন এই প্লেনে যে ইলেকট্রিক্যাল ফল্ট ছিল সেটাও কিন্তু এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আর সেই প্রবলেমটা কি এই বিষয়ে আমি রিপোর্ট সেকশনে বলবো। আহমেদাবাদ আসার পর এই ফ্লাইটের নাম চেঞ্জ হয়ে যায় AI171 এবং এটার যাওয়ার কথা ছিল লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টে। 11:55-তে AI171-এর 2জন পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এবং কো পাইলট কাম ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর সহ 12 জন ক্রু মেম্বারের রুটিন হেলথ চেক আপ করা হয় এবং এরা প্রত্যেকেই সুস্থ ছিলেন। 2 জন পাইলটই আগের দিন মুম্বাই থেকে আহমেদাবাদ এসেছিলেন, ফলে তাদের বিশ্রাম ঠিকঠাকভাবে হয়েছিল এবং তাদের হেলথ পুরোপুরি ঠিক ছিল। 12:35-এ এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজের সমস্ত ক্রু মেম্বারদের বোর্ডিং গেটের কাছে দেখা গিয়েছিল। এরপর দুপুর 1:13-মিনিটে 2 জন পাইলট ককপিট থেকেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে স্টার্ট আপ এবং পুশব্যাকের পারমিশন চায়। এই পুশব্যাক আর স্টার্ট আপ কি সেটাও একটু সহজ ভাষায় বুঝিয়ে বলছি। প্লেনের ইঞ্জিন চালু হওয়ার আগে একটা স্পেশাল ভেহিকেল দিয়ে সেটাকে টেনে পার্কিং এরিয়া থেকে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়, যাতে পাইলট সেফলি প্লেনের ইঞ্জিন স্টার্ট করে সেটাকে রানওয়ের দিকে নিয়ে যেতে পারে। এটাকে বলা হয় পুশব্যাক, আর ইঞ্জিন অন করাটাকে বলা হয় স্টার্ট আপ। আর পার্কিং থেকে রানওয়ে যে উঠছে প্লেনটা, এটাকে বলা হয় ট্যাক্সি। তো একটা 26 মিনিট 8 সেকেন্ডে এই ড্রিমলাইনার প্লেনটি রানওয়ে 23-এর দিকে ট্যাক্সিং শুরু করে। একটা 37 মিনিট 33 সেকেন্ডে এটিসি মানে এয়ার ট্রাফিক কন্ট্রোল রানওয়ে 23 থেকেই প্লেনটাকে টেক অফ করার জন্য পারমিশন দিয়ে দেয়। আর এর ঠিক 4 সেকেন্ড পর একটা 37 মিনিট 37 সেকেন্ডে প্লেনের চাকা রানওয়েতে গড়াতে শুরু করে। আর এখান থেকেই প্রত্যেকটা সেকেন্ড ভীষণই গুরুত্বপূর্ণ। একটা 38 মিনিট 33 সেকেন্ডে প্লেনের V1 স্পিড 153 নটে পৌঁছায়, মানে এরপর এই প্লেনটাকে আর থামানো যাবে না। আপনি যদি প্লেনটাকে টেক অফ করতে না চান তাহলে এই V1 স্পিডের আগেই আপনাকে প্লেনটাকে থামাতে হবে। যেহেতু সবকিছু ঠিকঠাক ছিল তাই 2 সেকেন্ডের মধ্যেই প্লেন তার VR স্পিড 155 নটে পৌঁছায়। প্লেনের সামনের চাকা এবার হাওয়ায় উঠতে শুরু করে। আর এর ঠিক 4 সেকেন্ড পরেই একটা 38 মিনিট 39 সেকেন্ডে প্লেনের পেছনের চাকাও হাওয়ায় উঠে যায়, মানে এবার পুরো প্লেনটাই হাওয়ায় রয়েছে। এর ঠিক 3 সেকেন্ড পর মানে একটা 38 মিনিট 42 সেকেন্ডে প্লেনের 2টো ফুয়েল সুইচই রান থেকে কাট অফ মোডে চলে যায়। আর এই 2টো সুইচ অফ করা হয়েছিল মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে। এবার রিপোর্টে বলা হয়েছে ঠিক এই সময় একজন পাইলট অন্যজনকে জিজ্ঞাসা করেছে, হোয়াই ডিড ইউ কাট অফ, তুমি কেন বন্ধ করেছ? অন্য আরেকজন পাইলট এর উত্তর দেয়, আই ডিডেন্ট, মানে তিনি কাট অফ করেননি। আর এই 2টো লাইনের উপর বেস করেই পুরো ওয়েস্টার্ন মিডিয়া আজকের দিনে এই পাইলটদের উপর ক্র্যাশের পুরো দোষ চাপিয়ে দিচ্ছে। সেই বিষয়ে আমরা ভিডিওতে আরও ডিটেলসে আলোচনা করব। ইঞ্জিনের ফুয়েল সুইচ অফ হওয়ার 6 সেকেন্ডের মাথায় মানে একটা 38 মিনিট 48 সেকেন্ডে
র্যাট এমার্জেন্সি পাওয়ার সাপ্লাই দিতে শুরু করে। আর এর ঠিক 4 সেকেন্ড পর একটা 38 মিনিট 52 সেকেন্ডে প্রথম ইঞ্জিনের ফুয়েল সুইচ অন করা হয়। আর তারও 4 সেকেন্ড পর একটা 38 মিনিট 56 সেকেন্ডে দ্বিতীয় ইঞ্জিনের ফুয়েল সুইচ অন করা হয়। আর এখানে রিপোর্টে ক্লিয়ারলি বলা হয়েছে প্রথম ইঞ্জিনের সুইচ অন করার পরে সেটা সাথে সাথে ঘুরতে শুরু করেছিল, কিন্তু বারবার চেষ্টা করার পরেও দ্বিতীয় ইঞ্জিন ফুল স্পিডে ঘুরছিল না। ফুয়েল সুইচ অন করার ঠিক 9 সেকেন্ড পর একটা 39 মিনিট 5 সেকেন্ডে পাইলট এমার্জেন্সি মে-ডে সিগন্যাল দেয়। এটিসি সাথে সাথে সেই কলের রিপ্লাই দিয়েছিল, কিন্তু ওপাশ থেকে আর কোনো রিপ্লাই আসেনি, কারণ ততক্ষণে প্লেনটা ক্র্যাশ করে গিয়েছিল। একটা 39 মিনিট 11 সেকেন্ডে মানে মে-ডে কল দেওয়ার 6 সেকেন্ড পর প্লেনের যে ব্ল্যাক বক্স সেটা রেকর্ডিং বন্ধ করে দিয়েছিল। আশা করি বুঝতে পারছেন যে একটা 38 মিনিট 39 সেকেন্ড থেকে শুরু করে একটা 39 মিনিট 11 সেকেন্ড, এই 32 সেকেন্ডেই পুরো ক্র্যাশটা হয়েছে। আর এবার আমরা দেখব যে এই রিপোর্টে ঠিক কি কি ভুল রয়েছে। 2019 সালে ইথিওপিয়ান এয়ারলাইনের বোয়িং 737 ক্র্যাশ করে গিয়েছিল। আর তার কারণ ছিল বোয়িংয়ের সফটওয়্যারের ম্যাল ফাংশন, যাতে প্রায় 157 জন মানুষ মারা গিয়েছিলেন। এবার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো সেই ইথিওপিয়ান এয়ারলাইন ক্র্যাশের প্রিলিমিনারি রিপোর্ট। এই পুরো ক্র্যাশের উপরে তারা একটা 33 পেজের রিপোর্ট সাবমিট করেছিল, অথচ আহমেদাবাদ প্লেন ক্র্যাশের যে রিপোর্ট সেটা মাত্র 15 পেজের। এবারে দুটো রিপোর্টকে আমি পাশাপাশি রাখছি। একদিকে ইথিওপিয়ান ফ্লাইট ক্র্যাশের রিপোর্ট, যেখানে প্রত্যেকটা জিনিসকে একদম ডিটেলসে লেখা হয়েছে। সেখানে আহমেদাবাদ রিপোর্টে অ্যাক্সিডেন্টের কারণ ছাড়া বাকি সব কিছু ডিটেলসে লেখা হয়েছে। এমনকি পুরো রিপোর্টে ক্র্যাশ সাইটের বড় বড় ছবি লাগিয়ে দেওয়া হয়েছে, যেন কোনো স্কুল স্টুডেন্টকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, যাতে যে কোনো উপায় তাকে 15টা পেজ ভর্তি করতেই হবে। আহমেদাবাদ ক্র্যাশের প্রিলিমিনারি রিপোর্টের 4 নম্বর পেজে মেনশন করা হয়েছে এই ইনভেস্টিগেশনে আমেরিকার এনটিএসবি, বোয়িং কোম্পানির অ্যাডভাইজার, জিই কোম্পানি মানে যাদের ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল তারা, এবং এফএএ যেটা একটা আমেরিকার অ্যাডভাইজারি বডি, তাদেরকেও এই ইনভেস্টিগেশনে সামিল করা হয়েছিল। যেখানে অ্যাক্সিডেন্টের প্রথম দিন থেকে দাবি করা হচ্ছিল যাতে বোয়িং কোম্পানির কেউ এই ইনভেস্টিগেশনের ধারে কাছে না আসতে পারে, সেখানে ইনভেস্টিগেশন পরিচালনায় তাদেরই হাত রয়েছে। এই রিপোর্টের 6 নম্বর পেজেও একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছে। এই পেজে এয়ারক্রাফটের ইনফরমেশন দেওয়া হয়েছে, যেখানে এই প্লেনটা কত ঘন্টা ফ্লাই করেছে, কি কি ইঞ্জিন এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এর মধ্যেই হঠাৎ করে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এর ফুয়েল সুইচে কোনো সমস্যা ছিল না। অথচ এই প্লেনের যে দ্বিতীয় ইঞ্জিন সেটা যে কাজ করছিল না সেই ব্যাপারে মাত্র 1 লাইনে লেখা হয়েছে। আর ফুয়েল সুইচের ব্যাপারে এমনভাবে লেখা হয়েছে যেন তেন প্রকারে এই পুরো বিষয়টাকে কভার আপ করতে হবে। তবে এই পার্ট সম্বন্ধে বলার আগে আমি একটু ফুয়েল সুইচ সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিতে চাই। দেখুন, বোয়িং 787-এর যে প্লেনের মডেলগুলো রয়েছে সেখানে দুটো ইঞ্জিনের জন্য দুটো ফুয়েল সুইচ থাকে। এই সুইচগুলো থাকে থ্রটাল কোয়াড্রান্ট বা মেইন থ্রটাল লিভারের সেকশনের ঠিক পেছনের দিকে, যা দুই পাইলটের ঠিক মাঝখানে থাকে। এই সুইচগুলোতে দুটো মোড থাকে, একটা রান মোড আর একটা কাট অফ মোড। আর এতে এক ধরনের লকিং ফিচার থাকে, মানে প্রথমে আপনাকে সুইচটাকে টেনে বা ঘুরিয়ে তারপর সেটাকে আপনি কাট অফ বা রান করতে পারবেন। ইঞ্জিন চালু করার সময় পাইলট প্রথমে এই সুইচগুলোকে টেনে কাট অফ থেকে রান মোডে নিয়ে যান। এতে প্লেনের যে ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল বা ইইসি সেখানে একটা সিগন্যাল যায়, আর তার ফলে প্লেনের ফুয়েলের যে ভালভ থাকে সেটা ওপেন হয় এবং ফুয়েল সোজা চলে যায় ইঞ্জিনে। এরপর ইঞ্জিনে ইগনিশন হয় এবং ইঞ্জিন চালু হয়। এক কথায় রান মোডে যখন সুইচ থাকে তার মানে ইঞ্জিনে ফুয়েল যাচ্ছে, আর টেক অফের সময় মানে প্লেন যখন উড়ছে তখন এই সুইচ রান মোডে থাকে। আর যাতে পাইলটের হাত লেগে বা ভুল করে এটা কাট অফ মোডে আসতে না পারে তার জন্য এখানে থাকে লকিং ফিচার, যেটার কথা একটু আগে আমি আপনাদেরকে বললাম। এবার যখন প্লেন সেফলি রানওয়েতে ল্যান্ড করে তখন পাইলট এই সুইচটাকে রান মোড থেকে কাট অফ মোডে নিয়ে আসেন। এতে ইঞ্জিনে ফুয়েল সাপ্লাই অফ হয়ে যায় এবং ধীরে ধীরে ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্লেন চালু করার জন্য এবং ইঞ্জিন দুটোর প্রপারলি কাজ করার জন্য এই ফুয়েল সুইচ রান মোডে থাকা ভীষণই জরুরি। এবার রিপোর্টে বলা হয়েছে যে 2018 সালে এফএএ, আমেরিকার এভিয়েশন অথরিটি, বোয়িং কোম্পানির ফ্লাইটগুলোর ফুয়েল সুইচ নিয়ে একটা নোটিশ দিয়েছিল। কেন? কারণ এই ফুয়েল সুইচগুলোর লকিং ফিচারে তারা কিছু প্রবলেম দেখতে পেয়েছিলেন। তারা দেখেন যে সুইচগুলোর লকিং ফিচার থাকা সত্ত্বেও সেটা হঠাৎই রান থেকে কাট অফ মোডে চলে যাচ্ছে, যেটা ভীষণই বিপজ্জনক। কারণ ফ্লাইট টেক অফ করার সময় মানে ওড়ার টাইমে যদি কোনো কারণে এই ফুয়েল সুইচ কাট অফ মোডে চলে যায় তাহলে সেটা কিন্তু প্লেনকে ক্র্যাশ করে দিতে পারে। এবার এত ইম্পর্টেন্ট একটা ফিচার যেটার ইন্সপেকশন ম্যান্ডেটরি হওয়া উচিত ছিল, 2018 সালে এফএএ এটাকে অ্যাজ এ অ্যাডভাইজারি স্টেপ নিতে বলেছিল। মানে জাস্ট চেক করে দেখতে পারেন যে ঠিকঠাক আছে কিনা, ম্যান্ডেটরি নয়।
আর যেহেতু এটা কোনো ম্যান্ডেটরি চেক ছিল না, তাই এয়ার ইন্ডিয়াও তাদের ফুয়েল সুইচগুলোকে চেক করেনি। আর রিপোর্টে এই জিনিসটাকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে যে প্লেনের থ্রটাল কন্ট্রোল মডিউল, মানে যেখানে ফুয়েল সুইচ থাকে, এই প্লেনের সেটা 2019 সালে একবার এবং 2023 সালে দ্বিতীয়বার চেঞ্জ করা হয়েছিল। এবং রিপোর্টে পরিষ্কার মেনশন করা হয়েছে যে মডিউল চেঞ্জের পেছনে ফুয়েল সুইচের কোনো সমস্যার কারণ ছিল না। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এই মডিউলটা কেন চেঞ্জ করা হয়েছিল? তার উত্তর এই রিপোর্টে কোথাও নেই। এমনকি ফুয়েল সুইচ আদৌ ভালো ছিল কিনা, এখানে কোনো প্রবলেম ছিল কিনা, সেই ব্যাপারেও রিপোর্টে কোনো ইনফরমেশন নেই। পুরো রিপোর্টটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনার পড়ে মনে হবে যেহেতু পুরো মডিউলটাকে চেঞ্জ করা হয়েছিল তাই ফুয়েল সুইচেও কোনো সমস্যা নেই। আর ফ্লাইট টেক অফ থেকে ক্র্যাশ পর্যন্ত যে 32 সেকেন্ড সময় ছিল, এই পুরো সময়ের মধ্যে দুজন পাইলট নিজেদের মধ্যে কি কথা বলেছে সবটা পাবলিশ না করে শুধুমাত্র দুটো লাইন পাবলিশ করা হয়েছে। এক, তুমি কেন কাট অফ করেছো? আর তার উত্তরে দ্বিতীয় পাইলট জানান, আমি করিনি। আশা করি এখানে বুঝতে পারছেন যে ঠিক কিভাবে প্রথমে ফুয়েল সুইচ ঠিক ছিল সেই ন্যারেটিভটাকে বিল্ড করা হয়েছে, আর তারপর পাইলটের কাট অফের কথা তুলে ধরা হয়েছে। ইভেন পাইলট কত সেকেন্ডে এই কথাটা বলেছিলেন যে তুমি ফুয়েল সুইচ কেন অফ করেছো বা কাট অফ করেছো, সেই টাইমিংটাও কোথাও মেনশন নেই। এবার ভাবুন, যদি ফুয়েল সুইচের লকিং সিস্টেমে সত্যি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে তো এমনও হতে পারে যে প্লেনটা যখন রানওয়েতে ছুটছিল তখন ভাইব্রেশনের কারণে ফুয়েল সুইচ কাট অফ মোডে চলে গিয়েছিল। আর এর জন্য তো রানওয়েটাকেও প্রপারলি ইনভেস্টিগেট করা দরকার ছিল, কিন্তু এই রিপোর্টের কোথাও রানওয়ে ইন্সপেকশনের কথা উল্লেখ নেই। অথচ দেখুন, ইথিওপিয়ান এয়ার ক্র্যাশের রিপোর্টে পরিষ্কারভাবে রানওয়ে চেকের কথা বলা হয়েছে। এবার আপনাদের বিজনেস স্ট্যান্ডার্ডের রিসেন্ট আর্টিকেলটাকে দেখাবো। এখানে বলা হচ্ছে 2019 সালেও জাপান ANA এয়ারওয়েজের একটা বোয়িং ফ্লাইটের ফুয়েল সুইচ সফটওয়্যার গ্লিচের কারণে নিজে থেকেই রান থেকে কাট অফ মোডে চলে গিয়েছিল। তবে এই প্লেনে কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়নি, তবে প্লেনটা একেবারে রানওয়েতে ঘষে ঘষে সামনের দিকে এগিয়ে গিয়েছিল। এখানেও হয়তো পাইলটের উপর দোষ চাপানো যেত, কিন্তু বোয়িংয়ের ভাগ্য খারাপ যে পাইলট বেঁচে গিয়েছিল, ফলে পুরো ঘটনাটা তখন ধরা পড়ে গিয়েছিল। আর জাপানের এই ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার, যে সফটওয়্যার গ্লিচের কারণেও প্লেনের ফুয়েল সুইচের মোড চেঞ্জ হতে পারে। কিন্তু আমাদের দেশের ইনভেস্টিগেশন টিম একেবারে ইনডাইরেক্টলি ফুয়েল সুইচকে একটা ক্লিন চিট দিয়ে দিয়েছে। এবার আমি এত কিছু বলছি, জানি না আমার সাথে কি হতে পারে। এমনকি বোয়িং যাকে তাকে যখন খুশি গুম করে দিতে পারে, যার বিষয়ে আমি এই ভিডিওটা আলোচনা করেছিলাম। ইভেন এই ভিডিওটা পাবলিশ করার পরে আমার চ্যানেলের ওভারঅল রিচ কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে। জানি না এই ভিডিওটা পাবলিশ করার পর ঠিক কী হবে। তো যাই হোক, আমরা টপিকে ফিরে আসি। এবার আসা যাক রিপোর্টের 7 নম্বর পেজে। এখানে বলা হয়েছে প্লেনটা রানওয়ে থেকে 0.9 নটিক্যাল দূরে বিজি মেডিকেল কলেজের উপর ক্র্যাশ করেছে। আর এই সময় প্লেনের এমার্জেন্সি লোকেটার ট্রান্সমিটার ELT অ্যাক্টিভেট ছিল না। আর এটা কিন্তু একটা বড়সড় প্রমাণ যে এই প্লেনে টেকনিক্যাল ফল্ট ছিল। এই এমার্জেন্সি লোকেটার ট্রান্সমিটার, যেটা প্রত্যেকটা কমার্শিয়াল ফ্লাইটে ব্যবহার করা হয়, যাতে কোনো যদি দুর্ঘটনা ঘটে তাহলে সেই প্লেনের লোকেশন খুব সহজেই খুঁজে বের করা যায়। যখনই প্লেন কোনো কিছুতে ধাক্কা খায়, সাথে সাথেই এই ELT অ্যাক্টিভেট হয়ে যায়। আর এটা একটা ম্যান্ডেটরি সেফটি প্রোটোকল, কিন্তু বোয়িংয়ে এটা চালুই হয়নি। বলতে পারেন আপনি, যদি এই প্লেনটা বিজি মেডিকেল কলেজের উপর ক্র্যাশ না করে কোনো সমুদ্রের মধ্যে ক্র্যাশ করতো, তাহলে তার লোকেশন খুঁজেই পাওয়া যেত না। আর এত বড় একটা সেফটি ফেইলিওরের ব্যাপারে এই রিপোর্টে মাত্র 1 লাইনে লেখা হয়েছে। এবার দ্বিতীয় যে মারাত্মক টেকনিক্যাল ফল্ট, সেটাও কিন্তু এই রিপোর্টে হাইলাইট করা হয়নি। 15 নম্বর পেজটায় দেখুন, এখানে বলা হয়েছে একটা 38 মিনিট 52 সেকেন্ড এবং একটা 38 মিনিট 56 সেকেন্ডে যখন ফুয়েল সুইচ কাট অফ থেকে রান করা হয়েছিল, তখন প্লেনের দুটো ইঞ্জিনেরই এক্সস্ট গ্যাসের টেম্পারেচার বাড়তে শুরু করেছিল। কিন্তু 1 নম্বর ইঞ্জিন আবারও গতি পেলেও, বারবার চেষ্টা করার পরেও দ্বিতীয় ইঞ্জিন গতি পায়নি। প্রশ্ন হলো কেন? আর এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, যে দ্বিতীয় ইঞ্জিনে ফল্ট ছিল। আর ওই মুহূর্তে যদি দুটো ইঞ্জিনই অন হয়ে যেত, তাহলে হয়তো প্লেনটা ক্র্যাশ করতো না। কিন্তু এই রিপোর্টের একদম শেষে পরিষ্কারভাবে কি লেখা হয়েছে জানেন? আপনারাই দেখে নিন। বোয়িং কোম্পানি এবং ওই ইঞ্জিনের কোম্পানি GE, এদের জন্য কোনো রকম রেকমেন্ডেশন নেই। মানে আপনাদের জিনিসপত্র ঠিকঠাকই আছে। এবার বলুন তো, এত গুরুত্বপূর্ণ দুটো পার্টস যেখানে কাজ করছিল না, সেখানে কি সব দোষ পাইলটের ঘাড়ে চাপানো যায়? এই প্লেনটায় আরও একটা প্রবলেম ছিল। প্লেনটা যখন দিল্লি থেকে আহমেদাবাদ আসছিল, তখন প্লেনের ক্রু মেম্বাররা এয়ার ইন্ডিয়ার লগ বুকে একটা পাইলট ডিফেক্ট রিপোর্ট রেজিস্টার করে। এই পাইলট ডিফেক্ট রিপোর্ট তখন করা হয় যখন পাইলট প্লেনে কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ার লক্ষ্য করেন। কোনো ওয়ার্নিং মেসেজ বা কোনো সাসপেক্টেড ম্যালফাংশন হলে এই রিপোর্ট করা হয়। 13 নম্বর পেজ এখানে লেখা হয়েছে সেই প্রবলেমটার নাম, স্ট্যাব পস XDCR, স্টেবিলাইজার পজিশন ট্রান্সডিউসার। এটা এমন একটা পার্টস
যেটা প্লেনের মাথা উপরের দিকে বা নিচের দিকে করতে ভীষণই ইম্পর্টেন্ট। যদি এই সেন্সর কোনো কারণে ভুল ডাটা দেয়, প্লেনটা নিচের দিকে নেমে যেতে পারে এবং সাথে সাথে ক্র্যাশ করতে পারে। এবার রিপোর্টে বলা হয়েছে যে এয়ার ইন্ডিয়ার একজন মেইনটেন্যান্স অফিসার এই বিষয়টা খতিয়ে দেখেছেন এবং পরবর্তীতে তিনি উড়ানের জন্য ছাড়পত্র দিয়েছেন, কিন্তু কোথাও পরিষ্কারভাবে লেখা নেই যে তিনি সেটা আদৌ ঠিক করেছিলেন কিনা নাকি জাস্ট খতিয়ে দেখেছেন। আর এই ধরনের লুজ কথা, লুপ হোল পুরো রিপোর্ট জুড়ে রয়েছে। যেমন ধরুন এই পেজে অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলা হয়েছে, যেখানে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যাতে কনফিউশন তৈরি হবে, যেখানে প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ, সেখানে রিপোর্টের ভেতরে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে টাইমের কোনো মেনশনই নেই। যেমন ধরুন এই লাইনে বলা হয়েছে একটা 38 মিনিট 42 সেকেন্ডে প্লেনের গতি 180 নটে পৌঁছায় আর তৎক্ষণাৎ ফুয়েল সুইচ অফ হয়ে যায়। এবার বলুন তো এই তৎক্ষণাৎ বা দেয়ার আফটার মানে কি? এক্স্যাক্টলি কত সেকেন্ড পরে ফুয়েল সুইচ অফ হয়েছিল সেটা কিন্তু পরিষ্কারভাবে লেখা নেই, জাস্ট দেয়ার আফটার লেখা। এখানে টাইম মেনশন থাকলে কিন্তু খুব সহজেই বোঝা যেত যে ফুয়েল সুইচ এক্স্যাক্টলি কোন টাইমে অফ হয়েছিল। আবার এই লাইনে লেখা হয়েছে প্লেন হাওয়ায় ওঠার সাথে সাথেই র্যাট ডিপ্লয় হয়েছে। এখানেও কোথাও এক্স্যাক্ট টাইম মেনশন নেই। আর আপনাদের বলে দেই, এই র্যাট কখন ডিপ্লয় হয়েছিল শুধু এই টাইমটুকু জানা গেলেও বোঝা যেত যে আদৌ এই ফ্লাইট অ্যাক্সিডেন্টের পেছনে পাইলটের ভুল ছিল নাকি কোনো টেকনিক্যাল ফল্ট ছিল। কিভাবে একটু সহজ করে বলছি। ধরুন একটা প্লেনের দুটো ইঞ্জিনই মাঝ আকাশে বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে? সাথে সাথে ওই প্লেনের ভেতরে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে যাবে। এমনকি পাইলটের সামনে যে ডিসপ্লে থাকে, ওয়ার্নিং, এমার্জেন্সি কমিউনিকেশন যন্ত্র, সেগুলোও বন্ধ হয়ে যাবে। তো এই সময় পাইলট যাতে এমার্জেন্সি কমিউনিকেশন করতে পারেন তাই প্লেনে একটা ব্যাকআপ পাওয়ার সিস্টেম রাখা হয়, আর এটাকে বলা হয় র্যাট, র্যাম এয়ার টারবাইন। যখনই ইঞ্জিন আর পাওয়ার সাপ্লাই করে না, তখনই র্যাট প্লেনের নিচের অংশ থেকে বেরিয়ে আসে, আর প্লেন সামনের দিকে যাওয়ার ফলে যে হাওয়ার গতি আসে, সেই হাওয়ার গতিতে এই র্যাটের পাখা ঘুরতে শুরু করে, আর কয়েক সেকেন্ড পরেই সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়, যার ফলে কমিউনিকেশন সিস্টেম আবারও কাজ করতে শুরু করে। এবার বোয়িং কোম্পানি কখনো কোথাও পরিষ্কারভাবে বলেনি যে ইঞ্জিন বন্ধ হওয়ার পর তাদের কোম্পানির র্যাট কত সেকেন্ড পরে ডিপ্লয় হয় আর কত সেকেন্ড পরে পাওয়ার জেনারেট করে। কিন্তু এয়ারবাস কোম্পানির যে অপারেশনাল ম্যানুয়াল রয়েছে সেখানে লেখা রয়েছে এই র্যাট ডিপ্লয় হয়ে এমার্জেন্সি পাওয়ার জেনারেট করতে 8 সেকেন্ড সময় লাগে। এবার বিষয়টা একটু ভালো করে বুঝবেন। রিপোর্টে বলা হচ্ছে একটা 38 মিনিট 42 সেকেন্ডে দুটো ইঞ্জিনের সুইচই অফ করে দেওয়া হয়েছিল মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে, আর এরই ঠিক 6 সেকেন্ড পর একটা 38 মিনিট 48 সেকেন্ডে র্যাট পাওয়ার জেনারেশন শুরু করে। এবার ফুয়েল সুইচ অফ করলেই কিন্তু সাথে সাথে ইঞ্জিনের পাওয়ার জেনারেশন বন্ধ হয় না, এর ভেতরে কয়েক সেকেন্ড বা কয়েক মিলি সেকেন্ডের গ্যাপ থাকে। এরপর সেই সিগন্যাল র্যাটে যেতেও টাইম লাগে। এরপর র্যাট ডিপ্লয় হয়, আর ডিপ্লয় হওয়ার পর র্যাট ঘুরতে শুরু করে, দেন সেটা পাওয়ার জেনারেশন শুরু করে। এবার বলুন তো, যেটা এয়ারবাসে 8 সেকেন্ড সময় লাগে সেটা কি বোয়িংয়ে 6 সেকেন্ড সময় লাগতে পারে? হয়তোবা লাগতে পারে, কিন্তু এখানে তার কোনো প্রপার মেনশন নেই। আর এখানেই মাত্র 1 সেকেন্ড এদিক ওদিক হয়ে গেলে কিন্তু পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। যদি বোয়িংয়ের র্যাট 8 সেকেন্ডের মাথায় পাওয়ার জেনারেট করে, তাহলে ইঞ্জিন বন্ধ হতে হবে ফুয়েল সুইচ কাট অফের আগেই, মানে একটা 38 মিনিট 40 সেকেন্ডে। আশা করি বুঝতে পারছেন যে কত ইম্পর্টেন্ট ডিটেলস এই রিপোর্টে মেনশন নেই। তবে আরও আছে, শুনতে থাকুন। এই জায়গায় বলা হয়েছে প্লেনটা এয়ারপোর্টের দেওয়াল পার করার আগেই এর উচ্চতা কমতে শুরু করেছিল। মানে ভেবে দেখুন, এটা কি কোনো টেকনিক্যাল রিপোর্ট হতে পারে? এখানে না কোনো হাইট মেনশন করা হয়েছে, না কোনো ডিস্টেন্স মেনশন করা হয়েছে, জাস্ট বলা হয়েছে এয়ারপোর্টের দেওয়াল পার করার আগেই এর হাইট কমতে শুরু করেছিল। মানে বিষয়টা এমন যে আমরা রিপোর্ট দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে মেপে দেখে নিন কত হাইট ছিল। এবার রিপোর্টে কিন্তু এটাও কোথাও লেখা নেই যে কোন পাইলট জিজ্ঞাসা করছেন যে ফুয়েল সুইচ কাট কেন করেছো, আর কোন পাইলট তার উত্তর দিচ্ছে। এখানে কোনো পাইলটের নাম দেওয়া হয়নি। এবার দেখুন, প্লেনের ককপিটে দুজন পাইলট থাকে এবং দুজনের কাছেই হেডফোন থাকে। তাদের মধ্যে যা কথাবার্তা হয় সেগুলো ক্যাম 1 এবং ক্যাম 2 নামে আলাদা আলাদাভাবে ব্ল্যাক বক্সের রেকর্ড হয়। তাহলে এখানে পাইলটের নাম না বলার কারণ কি? আর পাইলটের নাম না বলে এখানে আরও বেশি কন্ট্রোভার্সি তৈরি করা হয়েছে, যাতে সব দোষ একজন পাইলটের ঘাড়েই চাপানো যায়। দেখুন, রিপোর্টের 13 নম্বর পেজে মেনশন করা হয়েছে কো পাইলট ছিলেন পাইলট ফ্লাইং, যিনি হলেন ক্যাপ্টেন কুন্দার। ইনিই প্লেনটিকে ওড়াচ্ছিলেন, আর পাইলট ইন কমান্ড মানে সবকিছু তদারকি করছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। এবার কো পাইলট যেহেতু প্লেন ওড়াচ্ছিলেন, তাই তার হাত কিন্তু প্লেনের ইয়কেই থাকবে, এবং এই ইয়কের ডিজাইন এমনভাবে যে তাকে 2 হাত দিয়ে সেটাকে ধরে রাখতে হবে। এর মানে ফ্লাই করার সময় যিনি পাশে বসে রয়েছেন মানে ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল, তার হাতই ফাঁকা রয়েছে। তার মানে ফুয়েল সুইচ অফ করলে একমাত্র ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালই করতে পারবেন, কারণ অপরজনের হাত ইয়কে ছিল।
আর এই রিপোর্ট আসার পর থেকেই ওয়েস্টার্ন মিডিয়া একেবারে ওই আদা জল খেয়ে লেগে পড়েছে ক্যাপ্টেন সুমিতের পেছনে, যে ইনি ফুয়েল সুইচ ইচ্ছে করে অফ করেছিলেন। আর এই ফুয়েল সুইচ অফ করা মানে যেহেতু নিজের মৃত্যুকে ডেকে আনা, তাই এই যুক্তিকে আরো শক্ত করার জন্য ক্যাপ্টেন সুমিতের মেন্টাল হেলথ নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। আর এই সবটাই হচ্ছে এই রিপোর্টের জন্য। ওই 32 সেকেন্ডে পাইলটদের মধ্যে কি কথা হয়েছিল, একটা 38 মিনিট 42 সেকেন্ডে ফুয়েল সুইচ অফ থেকে একটা 38 মিনিট 52 সেকেন্ডে আবার ফুয়েল সুইচ অন, কেন মাঝে 10 সেকেন্ড সময় লেগেছিল? এখানে কি পাইলট বারবার চেষ্টা করছিলেন সুইচটাকে অন করার জন্য, অথচ সুইচটা কোনো কারণে লক হয়ে গিয়েছিল? সেটাও কোথাও মেনশন নেই। আমি কাট অফ করিনি এর পরেই বা পাইলটদের মধ্যে কি কথা হয়েছিল, আর কেন ফুয়েল সুইচ অন করার পর দ্বিতীয় ইঞ্জিনে স্পিড পায়নি তারও কোনো মেনশন নেই। হ্যাঁ, আমি জানি যে এটা কোনো ফাইনাল রিপোর্ট নয়, এটা একটা প্রিলিমিনারি রিপোর্ট, কিন্তু এখন থেকে যদি আমরা এই লুপ হোলগুলো নিয়ে প্রশ্ন না তুলি, তাহলে ফাইনাল রিপোর্টেও এক প্রকার গোজামিল দিয়ে কারোর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হবে, আর ফেসে যাবে দুজন পাইলট যারা আপ্রাণ চেষ্টা করেছিলেন এই প্লেনটাকে বাঁচাতে। কেন বলছি তারও প্রমাণ রয়েছে। ব্ল্যাক বক্স থেকে যে ডাটা পাওয়া গেছে তাতে জানা গেছে পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত প্লেনটাকে ফুল থ্রাস্ট দিয়ে রেখেছিলেন, কারণ রিপোর্ট অনুযায়ী যে মুহূর্তে বিল্ডিংয়ে প্লেনটা ধাক্কা খেয়েছিল তার নোজ অ্যাঙ্গেল ছিল 8 ডিগ্রি, যেটা টেক অফের জন্য একদম আইডেল পজিশন। আর যদি পাইলট ইচ্ছা করে ফুয়েল সুইচ অফ করে থাকেন, তাহলে তিনি কেন আবার দ্বিতীয়বার সেই ফুয়েল সুইচ অন করতে গেলেন? ইভেন ক্রাশ হওয়ার পরেও যে ছবি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে ফুয়েল সুইচ অন মোডেই রয়েছে। এমনকি ক্রাশের পর থেকেই রিপোর্ট আসা পর্যন্ত বিদেশি মিডিয়া এটাই বলছিল যে পাইলট ভুল করে ফ্ল্যাপ বন্ধ করে দিয়েছিল, তাই ক্র্যাশ হয়েছে। কিন্তু ক্র্যাশ সাইটের ছবি থেকে জানা গেছে ফ্ল্যাপের পজিশন একদম পারফেক্ট ছিল। এবার আপনি ভাবতে পারেন যে পাইলট কি ভুল করতে পারে না? অবশ্যই করতে পারে। 2013 সালে জার্মান উইংসের ফ্লাইট 9525 এর ক্যাপ্টেন টয়লেটে যেতেই তার কো পাইলট ককপিট লক করে দেন আর সোজা প্লেনটাকে নিচের দিকে নামিয়ে দেন এবং প্লেনটা ক্র্যাশ করে যায়। পরে জানা যায় ওই কো পাইলটের মেন্টাল হেলথ ভালো ছিল না। আর এই যে আহমেদাবাদ প্লেন ক্র্যাশের রিপোর্ট পাবলিশ হয়েছে তার ঠিক একদিন পরেই দ্য টেলিগ্রাফে ক্যাপ্টেন মোহন রঙ্গনাথন একটা ইন্টারভিউ দেন। বেশ কয়েকজন পাইলট নাকি তাকে বলেছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের মানসিক পরিস্থিতি ভালো ছিল না, এমনকি গত 3-4 বছর ধরে তিনি মাঝে মাঝেই ডিউটি থেকে অফ নিতেন, ইভেন তিনি মেডিকেল লিভও নিতেন। কিন্তু টাটা গ্রুপ মানে যারা এয়ার ইন্ডিয়ার প্যারেন্ট কোম্পানি তারা জানায় তাদের দুজন পাইলটের মেন্টাল হেলথ একদম ভালো ছিল। এবার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি কি এই রিপোর্টটাকে বিশ্বাস করবেন নাকি নিজের বিচার বুদ্ধিকে বিশ্বাস করবেন? এখানে একদিকে রয়েছে বোয়িং কোম্পানি যারা টাকা দিয়ে আমেরিকার সরকারের মুখও বন্ধ করে দিয়েছে, আর অন্যদিকে রয়েছে সেই পাইলটরা যারা আজকের দিনে নিজেদের হয়ে একটা কথাও বলতে পারবে না। আদৌ কি 260 জন নিরীহ মানুষ যারা দুর্ঘটনায় মারা গিয়েছিল তারা বিচার পাবেন? এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো কি সত্যিটা সামনে আনবে, নাকি ফাইনাল রিপোর্টেও তারা পুরো বিষয়টাকে গোল গোল করে ঘোরাতে থাকবে? ফাইনাল রিপোর্ট পাবলিশ করার জন্য এআইবির কাছে 1 বছর সময় আছে, তাই আজ থেকেই আমাদের একটা ট্রান্সপারেন্ট এবং ফ্রেশ ইনভেস্টিগেশনের দাবি তুলতে হবে, নইলে এই কেসটাও একদিন না একদিন ধামাচাপা পড়ে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওটা এতটা সময় ধরে দেখার জন্য। আর এই বিষয়ে আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে, আর আপনারা দেখছিলেন রোমাঞ্চপিডিয়া। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।